হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা করব ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ম্যাথমেটিক্স বা গণিত। তো এটাকে অনেকে বলছো পার্ট 5, মানে 2020 সালের 3টে দেওয়া হয়েছিল আর 2021 সালের এটা নিয়ে 2টো দেওয়া হলো, পার্ট 5 অনেকে বলছো। অ্যাকচুয়ালি এটা কিন্তু 2021 সালের দ্বিতীয় নম্বরটা, ঠিক আছে। 2020 সালের 3টে অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে স্মার্ট লার্নিংয়ে। তোমাদের যেরকম বলেছিলাম ক্লাস 10-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্লে লিস্টে যাবে সেখানে 3টে অ্যাভেলেবেল রয়েছে, এবং জুলাইয়েরটাও অলরেডি আমি সলভ করে দিয়েছি, বেশ কিছুদিন হয়ে গেল। এটা আগস্টেরটা, মানে 2021 সালের দ্বিতীয় নম্বর, ঠিক আছে। ওয়েবসাইটে যেটা দেখাচ্ছে যে 2021 সালের দুটোই দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত আর কিছু দেওয়া হয়নি। তো দেখো, আমরা যে ম্যাথমেটিক্সের সলিউশন করব জুলাইয়ের থেকে, এটা কিন্তু একটু ডিফারেন্স, কারণ এখানে বেশ কয়েকটা বড় কোশ্চেন রয়েছে। তো তোমাদের আমি সাজেস্ট করব এখানে যে এমসিকিউগুলো রয়েছে মানে একটু করতে হবে, মানে আগেরগুলো যেরকম জাস্ট অ্যান্সার এমনি করা যেত, তো এগুলো একটু করতে হবে। তোমাদের যেভাবে আমি বলছি ঠিক সেভাবেই লিখবে, শর্ট করার চেষ্টা করো না। ম্যাথামেটিক্স বা সায়েন্সের যে কোনো সাবজেক্টই তোমরা শর্ট করার চেষ্টা করো না, কারণ এটার উপর অনেকটা নাম্বার ডিপেন্ড করছে। এবারে রেজাল্ট দেখে তো বুঝতেই পেরে গেছো তোমরা। তো এই জিনিসগুলো খুব ভালোভাবে করবে। তো ম্যাথামেটিক্স আমি এটা একদম সায়েন্সের সাবজেক্টগুলোকে শিওরিটি দিতে পারি, তোমাদের 100% শিওরিটি দিতে পারি যে এটা একদম সঠিক তোমাদের, ঠিক আছে। তো দেখো, যেটুকুনি লিখতে হবে আমি সেটুকুনি তোমাদের বলে দেবো। তো প্রথম কোশ্চেন দেখো এখানে কি রয়েছে, এমসিকিউ টাইপের। যেখানে রয়েছে প্রথমটা রয়েছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং 5x ইকুয়াল টু 3y হলে ভেদ ধ্রুবকের মান নির্ণয় করো। তো এখানে প্রথম কথা যেটা অ্যান্সার হবে, যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা এমনি ডাইরেক্টলি তোমরা করতে পারবে না, এটাকে একটু লিখে করতে হবে। তো কীভাবে লিখে করতে হবে সেটা দেখে নাও। তো এখানে দেখো ঠিক এভাবে লিখবে তোমরা, এইভাবে আনাতে আশা করি তোমাদের দেখতেও অসুবিধা হচ্ছে না। তো এখানে দেখো প্রথমে যেটা ছিল এক্স প্রপোর্শনাল টু ওয়াই, সেটা লিখলে, তাহলে এক্স ইকুয়াল টু কী হয়ে যাবে কে ওয়াই, যেখানে কে হলো একটি অশূন্য ভেদ ধ্রুবক। এই লাইনগুলো প্রত্যেকটা লিখতে হবে, অশূন্য ভেদ ধ্রুবক, একটা কিছু বাদ দেওয়া চলবে না। তারপরে হচ্ছে কি এক্স, এই ওয়াইটাকে নিয়ে আসলাম এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে। এবার দেখো, আবার দেখো এখানে লেখা হয়েছে আবার প্রশ্নানুসারে, এই যে যেটা দেওয়া ছিল 5x ইকুয়াল টু 3y দেওয়া ছিল, তাহলে এখানে x বাই ওয়াই ইকুয়াল টু 3/5, এখানেও দেখো x বাই ওয়াই ইকুয়াল টু কে, এবং এখানে x বাই ওয়াই ইকুয়াল টু কত 3/5। তার মানে কি এই দুটোকে যদি আমরা তুলনা করি, দেখো এই দুটো 1 নং ও 2 নং সমীকরণ নাম দিয়ে দেবে, সমীকরণ তুলনা করে পাই, বা 1 নং ও 2 নং সমীকরণ দ্বয় তুলনা করে পাই, তোমরা তোমাদের ভাষা দিয়ে লিখবে, একটি ইউনিক হবে। তো সেখানে কে এর ভ্যালু কত হয়ে যাবে 3/5, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি। শুধুমাত্র অ্যান্সার লিখো না, কারণ এতে তোমাদের নাম্বারের ওপর কিন্তু এফেক্ট পড়বে। তো দেখো এর পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা দেখায় তোমাদের, সেটা কি আছে দেখো এখানে অংশীদারি কারবার থেকে রয়েছে এই কোশ্চেনটা, যে অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলে লভ্যাংশের মধ্যে তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, সেটা লেখো। তো এখানে দেখো অপশানগুলো রয়েছে, তো এখানে অবভিয়াসলি এটা করতে হবে, যেরকম আমি বললাম যে এগুলো জাস্ট দেখে করা যাচ্ছে না, এবারে যে কোশ্চেনগুলো সলভ করতেই হবে তোমাকে। তো সলভ যখন করতে হবে একটু ভালো করে লিখেই করবে তোমরা। তো দেখো এখানে অমল ও ফতিমার ব্যবসায় নিয়োজিত মূলধনের অনুপাত, ঠিক আছে। তো এটা করা হলো। এবার এখানে কিভাবে ক্যালকুলেশন করেছি তোমরা ইচ্ছা করলে তোমাদের মতো করে একটু ইউনিক আনার চেষ্টা করো, ঠিক আছে। কারণ সবাই তো তোমার মতনই করবে, তুমি যদি একটুখানি ইউনিক আনো তোমার খাতাটা আরও বেশি সুন্দর হবে। তো এখানে দেখো তুমি আরেক লাইন ইচ্ছা করলে করতে পারতে, কী করতে, ক্যালকুলেশনগুলো দেখানোর জন্য। তো এখানে কাটাকাটি করে দেবে, দেন 5 এখানে কাট হয়ে যাচ্ছে, অ্যান্ড 3 দিয়ে করলে এখানে 3, অ্যান্ড এখানে হচ্ছে কত হচ্ছে 2, ঠিক আছে। এখানে 3:2। তো আমি আর লাইনটাকে বাড়াইনি, এভাবে লিখে দিয়েছি। এবার তোমাকে অবশ্যই যেটা লিখতে হবে, কারণ আমরা যেভাবে করি মূলধনের অনুপাত করি, অংশীদারি কারবার নিশ্চয়ই করছো। খুব শীঘ্রই তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আসবো সামনের বছর মাধ্যমিকের জন্য। তো দেখো মূলধনের অনুপাত, যেহেতু মূলধনের অনুপাত ইকুয়াল টু লভ্যাংশ বন্টনের অনুপাত, মানে যেভাবে মূলধন অনুপাত যেভাবে স্টার্টিংয়ে নেওয়া হচ্ছে ঠিক সেভাবে লভ্যাংশ বন্টিত হচ্ছে, সেটা অবশ্যই মেনশন করতে হবে। তাহলে অতএব 3:2 অনুপাতে তাদের মধ্যে লভ্যাংশ বন্টিত হবে, এবং তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে অ্যান্সার। তোমরা অপশন নাম্বার এটা একবার দেখে নিই, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদের এটা এ হয়ে গেল এবং আগেরটা আমাদের বি হয়ে গেছে। তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেন এখানে কী দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 3,
কারো যদি কোশ্চেন পেতে প্রবলেম হয়, মানে স্কুল থেকে এখনো পাওয়া যায়নি, তো তোমরা কোশ্চেন কোথা থেকে কোশ্চেন কালেক্ট করবে, তো সেটাতে প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের আমি বলে দেবো। একটা ভিডিও অলরেডি করে দেখিয়ে দিয়েছি কোথা থেকে কালেক্ট করতে হবে, ওয়েবসাইট থেকে কীভাবে। তো দেখো 3 নম্বর কোশ্চেনটা কী আছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করলে ও কিউ 9 সেন্টিমিটার, পি ও 15 সেন্টিমিটার হলে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো এখানে জিনিসটা কি, আমি এখানে একবার পিকচার ড্র করে দেখিয়ে দিয়েছি, তারপরে বলছি। তো ফার্স্ট দেখো এই একটা বৃত্ত, এবার বৃত্তের কেন্দ্র রয়েছে, বৃত্তের যে কেন্দ্র রয়েছে সেখান থেকে এই পজিশনে ধরো কেন্দ্র রয়েছে, সেখান থেকে দূরে একটা বিন্দু রয়েছে কি পি। এবার পি থেকে আমি এটা ভালো করে পিকচার রেখে তোমাদের দেখাবো যেখানে করা আছে, তো আপাতত এটা দেখো। তো এখান থেকে ওপি আমি জয়েন করে দিয়েছি, ওপি জয়েন করার পর এখানে এইটাও আমি জয়েন করে দিয়েছি, ঠিক আছে। এখানে কি বলে দেওয়া আছে দেখো, এইটাকে নাম দেওয়া আছে, যেভাবে নাম দেওয়া আছে আমি নামগুলো দিয়ে নিচ্ছি। এখানে নাম দেওয়া আছে ও, দেন এটা পি, আর এটা কি দেওয়া আছে কিউ দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে দেখো কি দেওয়া আছে, ও কিউ কত দেওয়া আছে 9 দেওয়া আছে, তার মানে এই যে এই পোর্শনটা কত দেওয়া আছে 9 দেওয়া আছে। দেন পি ও এটা দেওয়া আছে 15, এবং এখানে পি কিউ এর ভ্যালু বের করতে বলেছে, এই পোর্শনটার ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে। এই যে কিউ পি বা পি কিউ এটার ভ্যালু বের করতে বলেছে, যেটা কোনো আমি মার্ক করছি। এবার এখানে দেখো অনেকগুলো অপশান রয়েছে, অবভিয়াসলি করতে হবে, দেখতেই পাচ্ছি এগুলো একটাও মানে চোখে দেখে করার মতো নয়, তো কারণটাও লিখতে হবে কেন আমি করছি ওটা, তো সেটা দেখো কিভাবে লিখবে। তো এখানে দেখো এইভাবে পিকচারটা ড্র করবে, ঠিক আছে। আমি যদিও হাতে এঁকেছি, তোমরা খুব সুন্দর করে পেন্সিল কম্পাসের মাধ্যমে এটাকে ড্র করবে। আমার হাতের গোড়ায় তেমন কিছু ছিল না, মানে খুঁজে পাচ্ছিলাম না। তো দেখো এখানে এটা 9 যেরকম বললাম, এটা 15, এবং এটা আমাকে বের করতে হবে, দ্যাট মিনস এখানে কোশ্চেন চিহ্ন করে নেবে, ঠিক আছে। তো এখানে দেখো যেটা রয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তের ও কিউ ব্যাসার্ধ, অবভিয়াসলি এটা ব্যাসার্ধ। পি কিউ কি স্পর্শক, কারণ কোশ্চেনে মেনশন করাই ছিল যে পি কিউ হচ্ছে স্পর্শক অঙ্কন করা হলো, পি বিন্দু থেকে বৃত্তের ওপরে কিউ বিন্দু পর্যন্ত স্পর্শক অঙ্কন করা হয়েছে। তাহলে স্পর্শক তার মানে কি, এই যে এইটার ওপরে যদি আমি এটাকে পুরোটা ড্র করতাম, তোমরা যারা এই চ্যাপ্টারটা করেছো তারা জানো যে পুরোটা যদি আমি করতাম তাহলে কি হতো, এইটা আলটিমেটলি কি হতো, এটা লম্ব হতো, মানে এরকম একটা জিনিস এর ওপর এটা লম্ব হয়। তাহলে যেখানে এটা লম্ব, তার মানে আমি বলতে পারি যে এই পজিশনে কি হয়ে গেছে 90 ডিগ্রি, তাই তো। যেহেতু আমি লম্ব এখানে বলে দিচ্ছি, আমার এখানে 90 ডিগ্রি লেখার কোনো দরকার নেই। এই লম্ব এই চিহ্নটা দেওয়া মানে যে যিনি দেখবেন টিচার, তিনি বুঝেই যাবেন যে তুমি বুঝতে পেরেছো, ওই জন্য তুমি এই লম্ব সাইনটা ইউজ করেছো, ঠিক আছে। তুমি এর জায়গায় তুমি ইচ্ছে মানে লিখতে পারো লম্ব, বাট সেটার থেকে সাইন ইউজ করাটা বেটার আমার মনে হয়। তো অ্যাজ এ সায়েন্স টিচার আমি সেটাই বলতে পারি, আমিও এই জিনিসগুলো প্রেফার করি। তো এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, বিকজ সমকোণী ত্রিভুজ কেন হয়েছে, কারণ এখানে লম্ব হয়েছে, এখানে হয়েছে। তো এইটা যদি 90 ডিগ্রি হয়, আমি যে পুরো একটু ঘুরিয়ে দেখাচ্ছি জিনিসটাকে, যে এরকম যদি কিছু থাকে এবং এখানে যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি হয়, এইটা কি হয়ে যায়, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এবং যেটা এইভাবে থাকে সেটা হচ্ছে অতিভুজ। তার মানে এটা এইভাবে রয়েছে, তার মানে এই পোর্শনটা এখানে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে 90 ডিগ্রির সঙ্গে যে দুটো লেগে থাকে সেটা একটা লম্ব একটা ভূমি। তার মানে এই যে রেড কালার দিয়ে দিলাম যেগুলো, এই দুটো হচ্ছে লম্ব ভূমি, যে কোনো একটা হবে। তো সেটা আমার দেখা দরকার নেই। যে আর যে ওপি এটা হচ্ছে অতিভুজ, তাই তো। তার মানে এখানে বুঝতে পারছো এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এবং সেই জিনিসটা আমাকে লিখতে হবে। অতএব সমকোণী ত্রিভুজ পি ও কিউতে বা পি ও কিউ থেকে পাই, ঠিক আছে। পি তোমাদের ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখবে, পি ও কিউ থেকে পাই পি কিউ স্কোয়ার, যেটা হচ্ছে লিখেছি আমি, দেখো পি কিউ স্কোয়ার ইকুয়াল টু পি ও স্কোয়ার মাইনাস কিউ ও কিউ স্কোয়ার। ওয়াই? বিকজ দেখো আমরা জানি কি, এখানে পিথাগোরাসের সূত্র দেখতে পাচ্ছি আমি মেনশন করেছি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে যাবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার, আমি পুরোটা লিখলাম না। তাহলে এখানে আমাদের এইটা বের করতে বলেছে, তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের পিকিউ, তাই এটা হচ্ছে আমাদের অতিভুজ। আর আমাদের বের করতে বলেছে কত, এটা আমাদের বের করতে বলেছে হচ্ছে লম্ব, বলতে পারো লম্বটা আমি ধরে নিই। তাহলে লম্ব বের করতে বলেছে, তাহলে লম্ব বের করতে বললে আমাদের কি হয়ে যাবে, আমাদের করতে হবে কি অতিভুজ স্কোয়ার, তার মানে আমাদের ফর্মুলা কি চলে আসবে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে লম্ব স্কোয়ার।
ঠিক আছে, এইবার সেইভাবে আমি এই প্যাটার্নটা লিখেছি। তার মানে এইটা আমাদের হিসাব মতো লম্ব, এই পোর্শনটা আমাদের অতিভুজ, ঠিক আছে, আর এইটাকে আমি ছোটোটাকে ভূমি ধরে নিচ্ছি, তো এটা আমাদের ভূমি। তো সেই হিসাবে আমি এই ফর্মুলাটা লিখেছি। যেহেতু এখানে পিথাগোরাসের সূত্র এখানে লিখে দেওয়া হয়ে গেছে, আর তোমাদের পিথাগোরাসের সূত্র এখানে হিউজ পরিমাণে ইউজ রয়েছে তোমাদের ক্লাস 10-এ, তো আর আলাদা করে কিছু লেখার দরকার নেই। তো এইভাবে লিখে দাও, এবং দেখো এখানে মেনশন করে দিয়েছি, এবং 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার এটা অপশানে রয়েছে, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখেছো, অপশন নাম্বার বি অ্যান্সার। ওকে, নেক্সট দেখো আমাদের কী রয়েছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত হবে। এখানে কতগুলো অপশন রয়েছে, তো চলো আমরা অ্যান্সারটা দেখে নিই। তো অ্যান্সারটা আমরা এভাবে করব। তো প্রথমে লিখতে হবে যে মনে করি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2, প্রস্থানুসারে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16। তারপরে এখানটায় এইভাবে করবে, এটা দেখিয়ে দেবে, যেহেতু এটা বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তার মানে এখান থেকে দেখো R1/R2, এগুলো তোমাদের বইয়ের অঙ্ক, সেই জন্য টিচাররা তোমাদের শুধুমাত্র অ্যান্সার দেখার জন্য কিন্তু এটা দেয়নি, তোমরা যাতে করতে পারো সেটাও বুঝিয়ে দিতে হবে, বিকজ তোমাদের ক্লাস হচ্ছে না এখন। তো ঠিক এইভাবে করবে, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটু শর্টে সলিউশন করে দিচ্ছি আমি তাড়াতাড়ি করে, বেশি সলিউশন করতে গেলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। পাই পাই ক্যান্সেল হয়ে গেল, এবং R1/R2 একসাথে করে হোল স্কোয়ার করে দিলাম। 25/16 আছে, 25 মানে কি 5 স্কোয়ার, 16 মানে কত 4 স্কোয়ার, 5 × 5 25, অ্যান্ড 16 মানে কি 4 × 4। সো এখানে দেখো এই যে স্কোয়ারটা আছে, স্কোয়ার এখানে বোথ সাইডে স্কোয়ার আমি কাট করে দিতে পারি, তুমি এটাকে মনে মনে কাট করে দাও, তাহলে কি চলে আসবে এখানে R1/R2 = 5/4। দেন এখানে কি আছে, তাদের আয়তনের অনুপাত চেয়েছে আমাদের, তাহলে আয়তনের ফর্মুলা কি 4/3 পাই r3। তো আমি যেহেতু একটা R1 R2 ধরেছি, তো এভাবে লিখে নিয়েছি। দেন R1/R2 হোল কিউব পড়ে রয়েছে, বিকজ আমাদের দেখো ওপর নিচে আমাদের এই দুটো কেটে যাবে। তো এখানে দেখো R1/R2 মানে কি এসছে 5/4, তো 5/4 এর এখানে কি চলে আসবে হোল কিউব, এটা কিউব, হ্যাঁ ওকে, এটা দেখে নিও, এটা কিউব, ডিপ হয়ে গেছে কালিটা। তো এখানে 5 কিউব মানে 3টে 5-এর গুণ, তার মানে 125 125, আর 4-এর কিউব মানে 3টে 4-এর গুণ মানে হচ্ছে 64। তাহলে অনুপাত কি হয়ে যাবে, ডি অ্যান্সার হয়ে যাবে, এবং এটা হচ্ছে অ্যান্সারটা দেখতে পাচ্ছ 125:64। তো নেক্সট কোশ্চেন আমরা মুভ করছি। দেখো এবার আমাদের চলে আসছে কি সত্য মিথ্যা। তো সত্য মিথ্যাগুলো আমি বলে দিচ্ছি, তোমরা একটু খাতায় নোট করে নাও, কারণ খুব একটা বড় কিছু নেই এখানে। তো এখানে দেখো কি রয়েছে, প্রথমটা রয়েছে একটি ঘড়ি মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান। সো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মিথ্যা। মিথ্যা হওয়ার কারণ কি, এটা হচ্ছে ফলস হয়ে যাবে, প্রথমত ফলস। এবার লিখবে যে হচ্ছে আমরা যখন ত্রিকোণমিতির ক্ষেত্রে কোন পরিমাপের সময় কোন মাপা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ত্রিকোণমিতিতে কোন পরিমাপের সময় কোন মাপা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ত্রিকোণমিতির যে ফার্স্ট চ্যাপ্টার যেখানে ষষ্ঠী পদ্ধতি রেডিয়ান পদ্ধতি রয়েছে, সেখানে ভালো করে দেখবে মেনশন করা আছে যে কোণের যে অ্যাঙ্গেলগুলো যখন মেজারমেন্ট করা হয় তখন ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরে। কীরকমভাবে, এইভাবে, ঠিক আছে। এবং একটা ঘড়ির কাঁটা যখন ধরে নাও 12টা বাজে, সেটা যখন 1টা বাজবে তখন কি পুরোটা ঘুরে আসলে তারপর তো, পুরো মিনিটের কাঁটা বলছি, পুরোটা ঘুরে আসলে তারপর তো, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা ঘুরতে কত লাগছে 360 ডিগ্রি। 360 মানে হচ্ছে 2π, পাই মানে আমরা কত জানি, পাই মানে হচ্ছে 180, তাহলে 2π মানে × 2, তার মানে হচ্ছে 360 মানে 360 ডিগ্রি। তো এটা হওয়া কত উচিত ছিল, এটা হওয়া উচিত ছিল -2π, বিকজ আমরা কোন ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা কোন পরিমাপ করি ঘড়ি কাঁটার বিপরীত দিকে, অতএব এটির মান হওয়া উচিত ছিল -2π রেডিয়ান, ঠিক আছে, মানে সি। এবার দেখো এবার কি আছে, এবার যেটা রয়েছে 2 নম্বর কোশ্চেনে রয়েছে ত্রিভুজ ABC এর বিসি বাহুর ওপর ডি অঙ্কিত করা হলো। ওকে, আমি এটা যেভাবে বলেছি আমি ঠিক সেভাবে ড্র করছি, আগে দেখে নাও। খুব সিম্পল একটা জিনিস এটা, একটা ত্রিভুজ রয়েছে, তো ত্রিভুজের এবিসি ত্রিভুজের বিসির ওপরে একটা ডি পয়েন্ট রয়েছে,
তো এখান থেকে এডি অঙ্কন করা হলো। তাহলে বুঝতেই পারছো এ পাশে একটা ত্রিভুজ হচ্ছে, এখানে একটা ত্রিভুজ হচ্ছে। এবার বলা হয়েছে যে এখানে বলে দেওয়া আছে এডি লম্ব বিসি। এডি লম্ব বিসি হচ্ছে বিকজ এইখানে এডি লম্ব বিসি হওয়ার জন্য আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, এই পাশে কোণটাও 90 ডিগ্রি, এখানে কোণটাও 90 ডিগ্রি, লম্ব বলে দিয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যে চিহ্নটা দিয়েছে, এই চিহ্নটা এসের মতো চিহ্নটা, এটা কিন্তু কোনোভাবেই সর্বসম নয়, এটা হচ্ছে সদৃশের চিহ্ন। সদৃশ, সদৃশ মানে দেখতে ঠিক একই রকম নাকি? ইয়েস, এই দুটো দেখতে একই রকম, বিকজ এখানেও একটা 90 ডিগ্রি কোণ রয়েছে, এখানেও 90 ডিগ্রি কোণ রয়েছে, দুটোই দেখতে সমকোণী ত্রিভুজের মতন। তাহলে এটা অবশ্যই কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। ঠিক আছে, এটা অবশ্যই আমাদের কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। এটার জন্য জাস্ট আমি যেরকম করে ফিগার ড্র করলাম, ফিগার ড্র করো, এনাফ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। 3 নম্বরটা কি বলা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা ও তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহু ত্রয়। ঠিক আছে, মানে 3টে বাহু বলেছে। তো এখানে কি বলে দিয়েছে আমি একবার করি, তার আগে আমি কি করব, একটা সমকোণী একটা শঙ্কু ড্র করি আমি। ঠিক আছে, তো শঙ্কু আমি ছোট করে ড্র করছি। তো শঙ্কু কীরকম হয়, শঙ্কু একটা ক্যাপের মতো হয়। তো শঙ্কুর আমি যদি মিডল বরাবর যদি একটা দাগ টেনে নিই, এই যে যেটা আমি টেনে নিচ্ছি, যদিও এটা খুব ভালো হচ্ছে না, তোমরা খুব পেন্সিল নিয়ে করবে। তো এই যে যেটাকে আমি ড্র করলাম, এই অংশটাকে কি বলা হচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে এইচ। এখান থেকে এই অংশটা, মানে এখানে যে এই অংশটা হয়, এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ, এবং এটাকে বলা হচ্ছে তির্যক উচ্চতা। এখানে দেখো সেরকমই বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হয়। দেখো এই যে এটার যে 3টে জিনিস রয়েছে দেখতেই পাচ্ছ, এখানে এটা হচ্ছে আর মানে ব্যাসার্ধ, এটা উচ্চতা, এটা তির্যক উচ্চতা, এবং 3টে মিলে কি হচ্ছে, একটা ত্রিভুজ হচ্ছে। এবং তোমাদের জেনে রাখা উচিত যে এটা সবসময় কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। তার মানে কি এটা একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, 3টে বাহু, সমকোণী ত্রিভুজের 3টে বাহু দ্বারা গঠিত। ঠিক এরকম টাইপের একটা পিকচার ড্র করে দাও, এখানে একটা 90 ডিগ্রি ড্র করে দাও, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। ঠিক এই পজিশনে একটা 90 ডিগ্রি ড্র করে দেবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, এটার অ্যান্সার হয়ে গেল আমাদের ট্রু। আবারও বলে দিচ্ছি, প্রথমটা ফলস, বিকজ প্রথমটা হওয়া উচিত ছিল -2 পাই, অ্যান্ড এটা হচ্ছে সদৃশের চিহ্ন, সেই জন্য এটা হয়ে যাবে ট্রু। দ্বিতীয়টা হয়ে যাবে ট্রু, সর্বসম নয় ওটা। দেখো এখানে হচ্ছে আইভি এখানে কি আছে, শুভেন্দু নৌসদ, আর হচ্ছে নৌসদ 1500 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, 1 বছর পর 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হবে 30 টাকা। তো এটা হচ্ছে ফলস হয়ে যাবে, বিকজ এটা আমি সলভ করে দেখিয়ে দিচ্ছি, এটা 45 রুপিস হচ্ছে। আমি মনে হয় নৌসাদ লিখেছি ভুলবশত, এখন দেখে মনে হলো, ইয়েস নৌসাদ লিখেছিলাম। তো যাই হোক, এটা নৌসদ যেটা স্পেলিং রয়েছে সেটাই লিখবে। তো এখানে দেখো মূলধনের অনুপাত, এখানে হচ্ছে 1 ইয়ারের জন্য বলেছে, দুজনাই একসঙ্গেই টাকা দিয়েছিল তাই মনে করা হচ্ছে, কারণ এখানে আলাদা করে কত মাস মেনশন করা নেই। তাহলে 3:2। বছরের শেষে ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়েছে, তাহলে শুভেন্দুর ক্ষতি হয়ে যাবে কত, 75 ইন্টু, এখানে শুভেন্দু ফার্স্ট পজিশনে রয়েছে, তাহলে 3 বাই হচ্ছে 3+2, মানে এইভাবে ক্যালকুলেশন করবে। দেখো পুরোটা দেখিয়ে দিয়েছি, 45 হবে। ঠিক আছে, তাহলে উক্তিটি মিথ্যা, প্রশ্নটি আমি লিখেছিলাম প্রথমে, উক্তিটি মিথ্যা। এবার 3 নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে, 3 নম্বরেরগুলো দেখে নাও। দেখো 3 নম্বরের এখানেও যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো বেশ বড়, আবারও বলছি পুরো ডিটেলসে করো এগুলো। দেখো এখানে রয়েছে, একটি বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যে বৃত্তচাপ, বৃত্তের কেন্দ্রে π/16, মানে অ্যাকচুয়ালি এটা π/16 রেডিয়ান দেওয়া উচিত ছিল, মেবি এটা সি দিতে বা রেডিয়ান দিতে মিস হয়ে গেছে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তো এটাও তোমাদের ত্রিকোণমিতির যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে, যেখানে ষষ্ঠিক পদ্ধতি, রেডিয়ান পদ্ধতি ডিটেলসে বলা আছে, সেখানে দেখবে একটা ফর্মুলা আছে, এস = r θ। ঠিক আছে, এই অঙ্কটা সেই ফর্মুলা দিয়ে ইউজ করবে। ঠিক আছে, অন্যভাবেও করা যায়, বাট ওই বলবো না আমি ওগুলো করার জন্য, এটা এস = r θ দিয়ে করবে, কারণ তোমাদের স্পেশালি কিন্তু এই চ্যাপ্টার অনুযায়ী করা হয়েছে এটা। তো দেখো আমরা করব 3-এর 1-এরটা। ওকে, 3-এর 1-এরটা। তো দেখো আমি এখানে যেভাবে করব জিনিসটা,
দেখে নাও এটা আমরা কিভাবে করব। তো এখানে যেরকম দেওয়া ছিল যে এখানে বৃত্তচাপটাকে এস দিয়ে ডিনোট করতে হয়, বিকজ আমি বলেছিলাম যে এস ইজিক্যাল টু আর থিটা ফর্মুলা আমি ইউজ করব। তো এখানে হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে 5, এটা এস কিন্তু, হ্যাঁ এস মাথায় রাখবে, এস ক্যাপিটাল এস দেবে। তো এস ইজিক্যাল টু 5.5 সেন্টিমিটার। বৃত্তচাপটি কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান অবশ্যই মেনশন করবে, বিকজ তোমরা আমি যে চ্যাপ্টারটা বলছি সেই চ্যাপ্টারটা মানে যেখানে ষষ্ঠী পদ্ধতি রেডিয়ান পদ্ধতিতে ইয়ে করা রয়েছে সেখানটায় দেখতেই পারবে যে এই মেথডটা ইউজ করার জন্য কোণের মান অবশ্যই বৃত্তীয়তে ইউজ করতে হয়। এবং এখানে দেখো তোমাদের বৃত্তীয়তেই দেওয়া আছে, কারণ পায়ের ভ্যালু হচ্ছে রেডিয়ান মানে মেনশন করা হয় আর কি, পাইটাকে রেডিয়ান এককে মাপা হয় এবং সেটা বৃত্তীয় মান, ষষ্ঠী পদ্ধতিতে ডিগ্রিতে মাপা হয়। তো এস ইজিক্যাল টু আর থিটা ফর্মুলা ইউজ করবো। তো এখানে দেখতে পাচ্ছ থিটা মানে আমি ওটা লিখে নিয়েছি। তো এখানে আর ইকুয়াল টু কত হয়ে যাবে, আর ইকুয়াল টু আমাদের চলে আসবে এস, দেখো আর এর ভ্যালুটা আর মানে কি আমরা এস বাই থিটা করে নেবো, ঠিক আছে। আরটাকে এখানে রাখলাম, থিটাটাকে নিয়ে আসলাম, আর ইকুয়াল টু কী হয়ে যাবে এস বাই থিটা। দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। এবার দেখো আমরা এখানে কি করছি, আমরা এখানে ইজিলি কি করে নিচ্ছি, এস এর ভ্যালু বসিয়ে নিলাম। এবার এই যে এখানে পাই যেটা ছিল, দেখো এখানে পায়ের ভ্যালুটা আমি আগেই চেঞ্জ করে নিচ্ছি। পাই মানে কি 22/7, এখানে 180 বসালে হবে না। তো এখানে দেখো এখানে 5.5 রয়েছে, তো দশমিক তুলে দিচ্ছি আমি, তুলে দিয়ে এখানে দশমিক তুলে পরের লাইনে করেছি যাতে বুঝতে পারো তোমরা। তো এখানে 10 করে নিয়েছি। তো এখান থেকে এটা কাটাকাটি করলে এখানে এটা 11 দিয়ে করলে এখানে 5 অ্যান্ড এখানে 11 দিয়ে করলে 2, 11 দিয়ে কাটছি। তারপরে হচ্ছে এখানে 5 দিয়ে এখানে কাটলে হচ্ছে 2 চলে আসছে, আর এখানে 2 2 দুগুণে 4 রয়েছে, একবারে আমি 16কে কাটছি, এখানে 4, তার মানে আমাদের পড়ে আছে কত, 7 পড়ে আছে, এখানে এই যে 7 পড়ে আছে, 4 পড়ে আছে, 4 7 28, তার মানে এখানে 28 হয়ে যাবে। এবং এখানে যেটা আমাদের যেটা আসবে সেটা হয়ে যাবে 28 সেন্টিমিটার, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এখানে যেটা হয়ে যাবে 28 সেমি, অবশ্যই অ্যান্সারটা লিখে দেবে 28 সেমি, মাথায় থাকা যেন 28 সেমি কথাটা লিখবে, ঠিক আছে। এককটা অবশ্যই মেনশন করবো। এবার চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তো আমাদের এই যে কোশ্চেনটা সেটা কিন্তু অ্যান্সার সেমি বিকজ হলো কারণ এখানে সেন্টিমিটার ছিল, তাই সেজন্য আমাদের অ্যান্সার হয়ে গেল কত, 28 সেমি, সিএম বা সেন্টিমিটার যেভাবে লেখো। এবার দেখো কি রয়েছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন 100 পাই, এটা পাই, হ্যাঁ 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। এটা হচ্ছে তোমাদের বইয়ের এক্সারসাইজের শেষের দিকে যে এমসিকিউ পোর্শনগুলো থাকে, তো সেখানে প্রথম অঙ্কটাই আমার যতদূর মনে পড়ছে, প্রথম দিকের অঙ্কটা মানে শর্ট কোশ্চেনের দিকে রয়েছে, একদম শেষের দিকে। তো সেখানে দেখো এখানে উচ্চতা দেওয়া আছে মানে এইচের ভ্যালু দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ব্যাসার্ধ মানে আর এর ভ্যালু বের করতে বলেছে। তো এটা দেখে নাও চলো, এটাও লিখে লিখে করতে হবে, বুঝতেই পারছো। তো এখানে যেভাবে করবে এটা, তো আমরা শঙ্কুর আয়তনের ফর্মুলা কি জানি, আমরা শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। দেখো এখানে লিখে নেবে প্রথমে যে মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, প্রশ্ন অনুসারে শঙ্কুটির উচ্চতা এখানে এইচের ভ্যালু দেওয়া আছে 12 সেন্টিমিটার, তো সেটা আমি লিখে নিয়েছি। আর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেটা হচ্ছে 100 পাই। তাহলে এখান থেকে দেখো কি চলে আসছে, 1/3 পায়ের জায়গায় এই যে এখানে পাই আমি ক্যান্সেল করে দিলাম, আর স্কোয়ার আছে আর স্কোয়ার লিখলাম, এইচের জায়গায় এখানে 12 বসিয়ে দিচ্ছি, 3 দিয়ে ক্যালকুলেশন করলে 4 আসলো। তোমরা একবারও করতে পারো, আমি এক লাইন ইচ্ছা করে বেশি করে নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো এবার দেখো এখানে যেটা রয়েছে আর স্কোয়ার থাকলো, এই 4টা কোথায় চলে গেল, 100-এর তলায়। তো এখানে হচ্ছে 4 দিয়ে কাটাকাটি করলে 25, তাহলে আর মানে কত চলে আসবে, √25, তার মানে 5 চলে আসছে। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ কত, 5 সেন্টিমিটার। এবার তাহলে চলো আমরা পরের কোশ্চেন দেখি। দেখো পরের কোশ্চেনটা কি রয়েছে, পরের কোশ্চেন রয়েছে একটা ভেদের অঙ্ক রয়েছে। তো এটাও ভেদের শর্ট কোশ্চেনের মধ্যেই পড়ে, বাট একটু করতে হবে। তোমরা দেখেছো ভেদের অঙ্কগুলো একটু বড় করেই করতে হয়। এবং লাস্ট রয়েছে পিথাগোরাসের উপপাদ্য, সেটা আমি একবারে দেখিয়ে নিয়েছি, তার মানে এই দুটো কোশ্চেন দেখে নাও একবার, চলো অ্যান্সার দেখি। তো দেখো এখানে প্রথমেই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড। তাহলে আমি এখানটা যেটা দেওয়া ছিল প্রথম সেটাই লিখে নেব
তাহলে হচ্ছে এখানে এক্স ইকুয়াল টু কী হয়ে যাবে, প্রপোর্শনাল টু সাইন তুলে একটা k1 ধ্রুবক লিখে নেওয়া যেতেই পারে। তো আমি k1 দিয়েছি, আর k1 k2 বেসিক্যালি ইউজ করা হয়। তো k1 একটি অশূন্য ধ্রুবক, যেটা আমি বললাম ভেদের ক্ষেত্রে অশূন্য ভেদ ধ্রুবক কথাটা ইউজ করবে। অশূন্য অবশ্যই লিখবে, ভেদটাও লিখবে, শুধু ধ্রুবক লিখবে না। তারপরে দেখো এটা রয়েছে, এবার এখানে ওয়াই রয়েছে। এবার আমি কী করলাম, এক্সটা যেরকম আছে এক্স লিখেছি, k1 যেরকম আছে k1 লিখলাম, ডট দিলাম, ওয়াইয়ের জায়গায় ওয়াই মানে কি আছে k2 zx, তো k2 zx লিখেছি, এবং দেখো পরে একটা জেড রয়েছে, তাহলে জেড লিখেছি। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো, এবার দেখো জিনিসটা কি হয়েছে, এখানে এক্স ক্যান্সেল হয়ে গেছে, এখানে একটা জেড রয়েছে, এখানে একটা জেড রয়েছে, তার মানে কি জেড স্কোয়ার, এবং এখানে k1 k2 মানে এটাকে এপাশে পাঠিয়ে দিলাম, এপাশে হিসাব মতো 1 আছে, k1 k2 কোথায় চলে আসলো, নিচে চলে আসলো। তার মানে জিনিসটা দেখতে কীরকম হয়ে যাবে, জিনিসটা হয়ে যাবে এই লাইনটার মতন। ঠিক আছে, এবার এই যে রুট মানে কি একটা শুধু একটা কে ধরে নেওয়া হয়, বিকজ কি এখানে দেখো কারণ লিখে দিয়েছি, যেহেতু k1 k2 ধ্রুবক, তাহলে 1 / ধ্রুবক মানে কি দুটো ধ্রুবক, তাহলে তার গুণফলও ধ্রুবক, এবং 1 / ধ্রুবক মানে কি অবশ্যই আর একটা ধ্রুবক, সেই ধ্রুবকে রুট করলে সেটাও ধ্রুবক। এবার অত কিছু তো লেখা দরকার নেই, তাহলে যেহেতু k1 k2 ধ্রুবক, সুতরাং কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, যেটাকে আমি কে ধরে নিয়েছি। আর এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে কি জেড মানে কি কে, স্পষ্টতই জেড ইজিক্যাল টু কে ইকুয়াল টু একটি অশূন্য ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে অতএব জেড একটি অশূন্য ধ্রুবক, মানে যে লাইনটা কোশ্চেনে দিয়েছি সেটাই লিখে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো পরের যে কোশ্চেনটা আছে, এবং এটাই আমাদের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তোমাদের এটা বইয়ের রয়েছে পেজ নাম্বার 285, আমি দেখে একটু বলছি, এটা পেজ নাম্বার 285-এ রয়েছে, বইয়ের 285, পেজ নাম্বার 285-এর এটা উপপাদ্য। দেখতেই পাচ্ছ বইয়ের পেজ নিয়ে নিয়েছি। জাস্ট এখানে সমকোণী ত্রিভুজ মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটাই এখানে প্রুফ করে দেখানো হয়েছে। আমি এটার আলাদা করে বোঝাচ্ছি না, যখন তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আসবো তখন এটা আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আশা করি এই কোশ্চেনগুলোতে কারোর কোনো আর প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, সলভ করানোর চেষ্টা করবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, ভিডিওটা লাইক করো, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে আর দরকার নেই, ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নিও, কারণ এর পরবর্তীতে যখনই কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা সাজেশন সবই তোমরা যদি নোটিফিকেশান পেতে যাও, তাহলে অবশ্যই বেল আইকন প্রেস করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট আদার্স যে সায়েন্সের চ্যাপ্টার, কারণ আমি অনলি সায়েন্সের, আমি নিজে সায়েন্সের টিচার, সায়েন্সের চ্যাপ্টারই করাই, তো সায়েন্সের চ্যাপ্টার যখন করাবো বা সায়েন্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করাবো, তোমরা সেগুলো অবশ্যই দেখে নেবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।